থাকবে, এটাই। যে ইভেন্ট আপনার বুঝতে হবে ইভেন্টটা কি, ব্যাপটিজম না ম্যারেজ না ব্যারিয়ার, রেকর্ডটা জি কি স্যার। আপনার চার্জ করলো না সিভিল করলো, এটা বুঝতে হবে। বুঝে এক একজনের এক এক রকম হবে, তাই না? কারো ক্ষেত্রে থ্যাংক ইউ স্যার। তবে যেহেতু ইভেন্ট যেহেতু তিনটা, অর্থাৎ ব্যাপটিজম একজনের পড়ছে আর একজনের পড়তে পারে, আর 10 জনের পড়তে পারে, তাই না? আবার জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একটু ধারণা নেই যে আপনার একটা ইমেজ আপনাদেরকে শো করতেছি, একটা ইমেজে দেখবেন যে অনেকগুলো রেকর্ড থাকে। তো অনেকগুলো রেকর্ড থাকলে সব রেকর্ডই কিন্তু একবার যদি বুঝে যান যে এটা ইভেন্টটা ব্যাপটিজম, তাহলে ওই ইমেজে বা আপনাকে যে সিরিজ দিল ওই সিরিজে ওই রেকর্ডটায় ওই ইভেন্টই হবে, ওই রেকর্ডটাই ওই ইভেন্টটাই হওয়ার কথা। মানে একটা রেজিস্টার বই তো আপনার একটা রেজিস্টার বই তো শুধু একটা টাইপের উপরে রেজিস্টার, তাই না? তো ফলে আপনার এটা হলো ইজি যে আপনি যে, এটা আমি পরীক্ষার কথা বলছি না, পরীক্ষার সময় যে একটা ডকুমেন্ট দিবে আপনাকে, ওই ডকুমেন্টটা পড়ে আপনি বুঝতে হবে এটা রেকর্ড টাইপ কি, ইভেন্ট টাইপ কি। এখন রেকর্ড টাইপ দেখলেন চার্চ, ইভেন্ট টাইপ দেখলেন ব্যাপটিজম, তাহলে ব্যাপটিজমে কি কি ফিল আপ করতে হয় ওই ফিল আপ গুলো আপনার করতে হবে। বাট আমি বলতেছি এখন কাজের সময় আপনি যখন পাস হবেন এবং আপনার যখন কাজ দেওয়া হলো, তখন আপনাকে যে সিরিজটা দিবে, যে ফাইলটা দিবে, ওই ফাইলের মধ্যে প্রথম যে ডাটাটা সেটা যদি বুঝে নেন যে এটা রেকর্ড টাইপ চার্চ, ইভেন্ট টাইপ ব্যাপটিজম, তাহলে ওই ফাইলটার মধ্যে বাকি সবগুলো কিন্তু তথ্য ডাটা একই হবে, রেকর্ড টাইপ চার্জ, ইভেন্ট টাইপ ব্যাপটিজম হবে। আবার কেউ যদি পান রেকর্ড টাইপ চার্জ, ইভেন্ট টাইপ ম্যারিজ, তাহলে তার ওই ফাইলের সব ঘটনাগুলো ম্যারিজই হবে। এটা আমরা বোঝার জন্য জাস্ট একটা ইমেজ দেখতেছি, ইমেজে কেমন হতে পারে। যেমন এটা একটা ইমেজ, এই ইমেজে কি হচ্ছে রেকর্ড, তাই না? রেকর্ড কটা আছে? একটা, দুইটা, তিনটে, চারটা, 5, 6, 7, 8, 8টা রেকর্ড আছে। 8টা রেকর্ড বোঝা যায় কিন্তু, তাই না? একটা রেকর্ড যদি আপনার ব্যাপটিজম হয় তাহলে সবই কিন্তু ব্যাপটিজম। একটা যদি রেকর্ড বোঝেন যে ব্যারিয়াল, তাহলে সবই ব্যারিয়াল হওয়ার কথা। তো ফলে একটা বুঝলেই সব হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দিচ্ছি একটা রেকর্ড, ওইখান থেকে কেটে একটা রেকর্ড দেওয়া। তাহলে এখন আমরা যে ইমেজ গুলো পাবো এক একটা সিরিজ থেকে, এক একটা ফাইল থেকে, এরকম একটা একটা করে ডকুমেন্ট দেবো আপনাদের। সেটা আপনারা করবেন, করে কিভাবে লিখবেন, এইভাবে উত্তরগুলো লিখবেন। রেকর্ড টাইপ কি লিখবেন? চার্জ, যদি হয় চার্জ। ইভেন্ট টাইপ কি লিখবেন? ইভেন্ট টাইপটা হয় ব্যাপটিজম হবে, নাহলে ম্যারিজ হবে, নাহলে ব্যারিয়াল হবে। এখন আপনাদের আমরা দেখাইছিলাম যে রেকর্ড টাইপ দুইটা, একটা সিভিল আর একটা চার্চ। মানে আপনাদের কিন্তু শুধু চার্চের উপরে পরীক্ষা হবে, চার্চের ইমেজগুলি আপনাদের দেখানো হবে, এটাই এখন কাজ করতে হবে চার্চ রেকর্ডের উপরে। তো তাহলে আপনারা জেনে নিলেন যে রেকর্ড টাইপ চার্চ আর ইভেন্ট টাইপ এই তিনটার একটা হবে। এটা আপনাদের এখন পরীক্ষা হবে না, প্লাস এই কাজটা আপনাদের এখন করতে হবে না। যখন আবার চার্চ রেকর্ডের পরে যখন আবার সিভিল রেকর্ড দিবে, তখন আবার বুঝবেন যে ইভেন্ট টাইপ আপনার বার্থ, ম্যারেজ, ডেথ হবে। সেক্ষেত্রে ফিল্ডগুলো এই একই ফিল্ডগুলো আছে, নিয়ম কারণে একই। এইগুলো করে যেভাবে পারবেন, তখন এইটাও আপনি পারবেন কিভাবে এই তথ্যগুলো। যেমন এখানে বাবা মার নাম লিখতে হয় প্রাইমারি পার্সনের, সেক্ষেত্রে বার্থ যখন করবেন সিভিল রেকর্ডের, তখনও বাবা মার নাম লিখতে হয়। তো ফলে বাবা মার নাম কিভাবে পাওয়া যাচ্ছে এইটা যখন করবেন তখনও বুঝবেন, তাই না? ওকে, তাহলে আমরা আজকে একটু ক্লিয়ার হয়ে গেলাম যে না, আমাদের একটা সাইট জানতে হবে আর এই সাইটটা পরে করতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা এখন যদি এই ইমেজটাতে আবার যাই, এটা একটা ইমেজ ধরেন আপনাকে দেওয়া হলো, এই ইমেজটা আর বড় করলাম। এখন এই ইমেজটা যে ডকুমেন্ট, এটা এখন বুঝতে হবে রেকর্ড টাইপ কি। রেকর্ড টাইপ যেহেতু বলেই দিলাম যে চার্জের উপর আপনার কাজ করবেন, তাহলে রেকর্ড টাইপ সিভিল আর পাচ্ছেন না, রেকর্ড টাইপ চার্জ। তারপরে বোঝা যায় কিন্তু এটা যে রেকর্ড টাইপ চার্জ বোঝা যায়, দেখেন তো
জি স্যার, এগ্রেজা লেখা জি আছে স্যার। উপরে। জি স্যার, ইংরেজি লেখা আছে, বোঝা যায় এটা চার্জ রেকর্ডের। এটা বোঝা যাচ্ছে যে রেকর্ডে চার্জ কিভাবে এই গ্রেজে আছে। এর নিচে আরো আছে, ব্যাপটাইজও আছে। এই যে ফ্রিকুয়েন্সিয়া আছে, ফ্রিকুয়েন্সিয়া মানে প্যারিস, এটাও ছিল আপনার রেকর্ড টাইপ ধরার জন্য, ইগ্রেজা আর ওই ফ্রিকুয়েন্সিয়া। যে উপরে আরেকটা ব্যাপটিজিয়াও আছে লেখা। আবার এখানে যে ব্যাপটিজেই আছে, তাহলে তো আমরা বুঝতে পারতেছি এটা রেকর্ড টাইপ চার্জ। তাহলে আপনি রেকর্ড টাইপ চার্জ লিখতেই পারেন। এর পরের পদক্ষেপ কি, এটা ঘটনাটা কি নিয়ে, জন্ম, মৃত্যু না বিবাহ? জন্ম স্যার, নাসিডো লেখা আছে। তারপর না, ইনোসেন্টো, নাসিডো থাকলে জন্ম হচ্ছে না। ইনোসেন্টো বাচ্চা। নাসিডো থাকলে যে ইনোসেন্টো জন্ম স্যার, হচ্ছে, ইনোসেন্টো আছে লেখা ওই যে। ইনোসেন্টে বোঝায় নাবালক, শিশু। হ্যাঁ, স্যার, নাসিডো। ব্যাপটিজম। ব্যাপটিজম ইনোসেন্ট দিয়েও বোঝা যাচ্ছে না যে এটা স্যার, ব্যাপটিজাই। ব্যাপটিজম। স্যার ব্যাপটিজাই দিয়ে বোঝা যাচ্ছে যে স্যার বার্থ। আচ্ছা, ব্যাপটিজম ইনোসেন্টটা আপনারা ধরছেন, ইনোসেন্ট দিয়ে বোঝা যাচ্ছে না যে এটা ইভেন্ট টাইপ কি, কারণ এটা তো ইনোসেন্টে মানে হলো শিশু। ইনোসেন্ট, নাবালক, শিশু, নিষ্পাপ, তাই না? আচ্ছা, তো ফলে এখানে একটা বাচ্চার জন্ম নিবন্ধন হচ্ছে, তাই ইনোসেন্টে দিছে। আবার ব্যারিয়ালেও ইনোসেন্ট কথা থাকতে পারে, কেন? যদি একটা শিশু মারা যায়, তাহলে ইনোসেন্ট তো হনে থাকতে পারে। কিন্তু আপনার তাহলে মেইন কিওয়ার্ড গুলো কি? মেইন কিওয়ার্ড হলো এই ব্যাপটিজেই এবং নাসিডো, অর্থাৎ জন্ম এবং নামকরণের কথা বলা হচ্ছে। তাহলে এখন আপনি বলতে পারেন এটা ব্যাপটিজম, যেহেতু ব্যাপটিজেই আছে, নাসিডো আছে, তাহলে এখন বলতে পারেন ব্যাপটিজম। যদি এখানে থাকতো রিসিবিএম ম্যাট্রিমোনিও, তাহলে এটা ম্যারেজ। যদি এখানে থাকতো সেপুলটা, সেপুলটা মানে হলো বাড়িয়াল, তাহলে সেপুলটা থাকলে আপনি বুঝতেন যে এটা ব্যারিয়াল। সেক্ষেত্রে ফলিসিও পাইতেন, যে ফলিসিও ডেথ কবে হয়েছে। তাহলে একটা মৃত্যু রেজিস্টারে আপনি দুইটা ডেট পাইতে পারেন, একটা ডেথ ডেট আর একটা দাফনের ডেট, এবং এখানে আপনি তার জন্ম তারিখও পাইতে পারেন। ক্লিয়ার কথাটা? তাহলে একটা ব্যারিয়াল যখন ইভেন্ট হবে তখন আপনি নাসিডোটা পাচ্ছেন। নাসিডো থাকলেই যে এটা ব্যাপটিজম এটা বোঝা যাবে না। ক্লিয়ার কথাটা? জি স্যার। জি স্যার। কারণ যে বিয়ে করতে আসছে তারও কিন্তু নাসিডো ডেট লিখবে বরের, তো ফলে নাসিডো শব্দটা ম্যারেজ ডকুমেন্টের মধ্যে পাবেন, নাসিডো বার্থ, অর্থাৎ এই তারিখে বিয়ে শাদী করতেছে, তাহলে একটা বিয়ে শাদীর ডেট পেলেন, অমুক এবং অমুক, এখানে পাওয়া গেলে বর এবং কনের নাম। দেন যদি বলে যে বর জন্মগ্রহণ করছে, তাহলে তো বুঝে যাবে যে বর জন্মগ্রহণ, তার মানে কি তোর নাসিডো কথাটা আসবে। তাহলে ওই নাসিডো দিয়ে বোঝাচ্ছে ওই বরের জন্ম তারিখ, বাট ঘটনার ধরন বোঝাচ্ছে না, ঘটনার ধরন বোঝাচ্ছে না। তাহলে নাসিডোটা নিয়ে আমরা খেয়াল রাখি, নাসিডো থাকলেই যেন না মনে করি এটা ব্যাপটিজম। নাসিডোটা কোথায় আছে? বরের বার্থডেট বোঝাচ্ছে, কনের বার্থডেট বোঝাচ্ছে, অথবা যে মারা গেছে তার বার্থডেট বোঝাচ্ছে, এটা বুঝতে হবে। তাহলে যদি বার্থডেটটা কনের বা বরের হয়, তাহলে নাসিডো দিয়ে আমি বুঝি না যে এটা ব্যাপটিজম। যদি নাসিডো দিয়ে কেউ মারা গেছে তার জন্ম তারিখ বুঝায়, তখনও নাসিডো লিখবে, তাও বোঝা যাবে না এটা ব্যাপটিজম, কারণ এটা আসলে ব্যারিয়ার। যে মারা গেছে তার জন্ম তারিখ, যে মারা গেছে তার মৃত্যু তারিখ, যে মারা গেছে তার দাফনের তারিখ। তাহলে এখানে মেইন দুইটা তারিখ হলো দাফন এবং মৃত্যু, তাহলে ওইটা হবে ইভেন্ট টাইপ ব্যারিয়ার। তাহলে এখন যেহেতু ব্যাপটিজম, ব্যাপটিজমের মধ্যে তো আর আমরা ডেট পাবো না, এই জন্য আমরা সেপুলটো বা ফলিসিউ এটা পাবো না। আমরা ব্যাপটিজমে পাইতে পারি ব্যাপটিজম ডেট এবং জন্ম ডেট, ম্যারিজে পাইতে পারি ম্যারিজ ডেট এবং ওই বরের বার্থ ডেট এবং বার্নস ডেট, যেটা বলছিলাম বিয়ের আগের যে প্রতি রবিবারের যে কোনো তিনটা অথবা একটা দিল। আর ব্যারিয়ালে পাইতে পারি ডেথ ডেট, দাফন ডেট আর তার বার্থ ডেট। তাহলে ব্যারিয়ালে কিন্তু বার্থ ডেট লিখতে হয় না, দেখছেন না? লিখতে হয় না।
আছে দেখছেন আপনারা ব্যারিয়ালে কোথাও বলছে সিরিয়ালে বার্থ ডেট নেই, ডেট ডেট আছে। দেখতে হবে না, খেয়াল করুন। তাহলে ওখানে নাসিডো থাকলে নাসিডো ডেটই লাগে না, সেই জন্য আপনি নাসিডো দেখে যদি আপনি এটা বুঝেন ব্যাপটিজম, তাহলে ভুলে গেল। তাহলে আপনার এই ব্যারিয়ালে আপনার ফলিসিউ বা সেপুলটাও এই জাতীয় শব্দ থাকে। ম্যারিজে বরের নাসিডো দিয়ে যদি কোনো তারিখ থাকে তাহলে নাসিডো ইয়ারটা শুধু লাগবে, ডে মান্থ লাগবে না। একমাত্র ব্যাপটিজমের বেলায় বার্থ ডেট লাগবে নাসিডো। তাহলে আমরা মনে হয় ক্লিয়ার। নাসিডো দেখলেই যে ব্যাপটিজম তা না, দেখতে হবে যে ঘটনাটা আরো কিভাবে বর্ণনা করতেছে, মূল ঘটনাটা। তো যাক, তাহলে আমরা এখানে দেখতেছি ব্যাপটিজেই, তার মানে এটা ব্যাপটিজম। আচ্ছা, তাহলে এখন এটা একটা তারিখ, তারিখটা বলেন কত? ওই তো আগস্টের 8 তারিখ। আগস্টের 8 তারিখ। ওই তো মানে 8 আর দেজো ইয়ার অফ আগস্ট, মানে আগস্টের 8 তারিখ, আগস্ট। ঠিক আছে। আগস্টের 8 তারিখ। আর সালটা বলবে কে? 20 বিনতে ওই তো 19 পরে আবার ওই তো 20 কেউ বিন্তু হইতো। হ্যাঁ, ওই- 1920। হ্যাঁ 1920 1920 স্যার উপরেও লেখা আছে। উপরে লেখা আছে। যাক, এর উপরে পারলে তো আমার পারা হইলো না, আমার এটাও পারতে হবে, কারণ আমি এগুলো শিখছি। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা গেল উপরে লেখা নাই, এটা দিয়ে বুঝতে হবে। তাহলে মিল হলো 1000, সেন্টোস এই যে লাস্টের দিকে সেন্টোস, সেন্টোস মানে হান্ড্রেডস, তার আগে নোভে মানে 9, 900 1900, ই তেল এন্ড 1900 এবং 20 বিনতে 20, তাহলে ইয়ারটা হবে 1920, ডেটা হবে ওই তো 8, সেতে না তো আবার। এটা জি না স্যার, জি না ওই তো স্যার। হ্যাঁ, এটা পরীক্ষা করে নেবেন অলওয়েজ, কারণ এটা স্পষ্ট এ আয়ের ফোঁটা আছে, তার মানে এটা হইতো সেতে না। Okay, তাহলে 8, তারপরে এটা অগাস্ট মানে আগস্ট, আপনাকে আগস্টই পড়তে হবে, আগস্ট পড়তে হবে, কারণ একটু আগে বলছিলাম মাসের প্রথম 3 লেটার লিখতে হবে, তাহলে এ জিও লিখতে হবে। অরিজিন বানান, যদি সে বানান ভুল করে থাকে আগস্ট, ভুলটা দেওয়া যাবে না, মূল যে বানান আগস্ট বানান সেটাই মাথায় রাখতে হবে। এ জিও 3 লেটার, প্রথম 3 লেটার। তাহলে আমরা পাইলাম এটা একটা তারিখ। তাহলে কি এজিও লিখবো? জি, পর্তুগিজ মাসের প্রথম 3 লেটার। আচ্ছা, তাহলে এওস মানে হলো অন্দা, ওই তো 8, ডায়াস মানে কি? এই ডেজ ডেজ, ডে না, ডে হলো 1, একটা, একদিন হতে পারে, কিন্তু যেহেতু এটা 8 তারিখ তার মানে এটা ডায়াস লেখা, ডেজ। হ্যাঁ, তারপর ডু মানে কি? অফ দা। মেস মানে কি? মান্থ মাস মান। ডি মানে অফ 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 ডি মানে হলো অফ, আর ডু মানে অফ দা, মাথায় রাখেন। তাহলে এবার দেখেন ইংলিশ হয়ে গেছে। অন দা 8 days of the month of আগস্ট। আগস্ট। যেহেতু ইংলিশ বলতেছি তাহলে অগাস্ট বলতে পারি। অন দা 8th day of the month of August জি স্যার। of the year of the do of the no year d মানে of the year of 1920। বিনতে তাহলে পর্তুগিজরা আমরা ইংলিশে বললাম, এবার বাংলায় বলা যায় না? বাংলাও বলা যায়। অগাস্ট 1920 সালের অগাস্ট মাসের 8 তারিখ, তাই না? বা 8ই অগাস্ট 1920 সাল, এই কথাটুকুর অর্থ বাংলা ইংলিশ পর্তুগিজ হয়ে গেল।
পর্তুগিজ বললে বলতে হবে এওস ওইতো ডাস ডু মেস ডি আগস্টো ডু এনো ডি 1920 তাহলে পর্তুগিজে আপনারা বলেন তো একটু। পর্তুগিজে বলেন। Eos 8 Dias Eos Eos 8 10 do mês de agosto de 1920. বলেন Os 8 días do mês de agosto de ano Di ano da 1900 de 1920. বিপ্লব হোসেন বলেন পর্তুগিজ ভাষার প্রথম লাইনটা পড়েন। বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন নাই, ক্লাসে আসছি, অ্যাটেনশন নাই। বিপ্লব হোসেন নাই। নয়ন হোসেন। জি স্যার। পড়েন পর্তুগিজ ভাষায় বলেন। Eos 8 días do mês de Dias do mês de agosto de ano de na do ano of de the ano de 900 y 900 ভাষায় পড়েন নাই। সেন্টোস মানে কি বলেন? স্যার সেন্টোস মানে কি? সেন্টোস মানে সেঞ্চুরি 100 হান্ড্রেডস, শুধু 100 না, হান্ড্রেডস। 100 আপনি এই যে এস আছে জি মানে 100, 100 হইলে বলতো 900 বলবো, হ্যাঁ 900 y 20 এই পড়াশোনা কে করতেছি এখন? বিপুল দাস। হ্যাঁ, আমরা যে আলাপ করছি সেটা শুনতেছেন না, আপনি 1 2 3 পড়তেছেন। আবার এদিকে খেয়াল করেন আর মিউট রাখেন, কথা বাইরে আসে কেন? ঠিক আছে, কে বলতেছিলেন? নয়ন হোসেন না? জি স্যার। আপনি এখানে দেখেন সেন্তো মানে 100, আর যখন 1 এর বেশি হয় 200 তখন তো আমরা 100 বলি না, 100 বলি হান্ড্রেডস, এস দেই। তাহলে এখন সেন্তো মানে শত, আর সেন্তস এস দিয়ে তখন হলো হান্ড্রেডস। তাহলে এটা কত 100 বলেন? 900 আচ্ছা, তাহলে আবার 19 কি আবার 90, হ্যাঁ 900 ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আবার পর্তুগিজ বলেন। Eos 8 dias do mês de dias do mês de থামেন না, হ্যাঁ। একটু আগে বলছি ডায়াস, আপনি ভুল করছিলেন, আবার এখনো এসে ভুলটাই করতেছেন কেন? জি স্যার, আসলে সরি স্যার। স্যার Eos 8 dias do mês de, হ্যাঁ dias do mês de agosto da, না এটা do ano de 1900 হ্যাঁ, তাহলে 20 এবার ইংলিশ বলেন। ইংলিশ এই লাইনটার ইংলিশ। হ্যাঁ, in the on the
on the তারিখের আগে, তারিখ বলার আগে কখনো ইন হয় না, এটা জানেন কি? Wanda. বলেন। নয়ন হোসেন, হ্যাঁ স্যার হ্যাঁ, তারিখের আগে ইন দা বসে? না স্যার ইন বসে কখন? ইয়ারের আগে। প্লেসের আগে। হ্যাঁ স্যার on the 8 আই days হ্যাঁ, খেয়াল স্যার বলবো করেন, স্যার আমার সাথে কথা বলেন আপনি। হ্যাঁ, স্যার বলবো আমি না বলবেন না, আমি প্রশ্ন করবো তার উত্তর দেন, কারণ ভুল করছেন তো বলেন। আপনি। ভুল করছেন না ইন্দা বলাতে। একটা আপনি কোথায় বসবাস করেন? স্যার খুলনাতে তাহলে কি বলবেন? লিভ অন খুলনা? না স্যার লিভ ইন খুলনা লিভ ইন খুলনা লিভস ইন খুলনা, ইন খুলনা নাকি? জি স্যার আর জন্ম হয়েছে আপনার একটা তারিখে, তাহলে কি বলবেন? বর্ন ইন দিয়ে কি বলবেন? on the হবে on the আচ্ছা, বর্ন ইন বললে কি বলবেন? স্যার ভুল হবে ওটা রং হবে না, বর্ন ইন বললে তাহলে একটা সঠিক কিছু ইয়ার বলেন। দিতে হবে তাহলে। ইন দি ইয়ার। born in the year অন দা আর ডেট তারিখের আগে বর্ন ইন রংপুর হতে পারে। বর্ন ইন তাহলে খুলনা দিতে হবে, বর্ন অন বললে তারিখ দিতে হবে। তারিখ দিতে হবে তাহলে In place বোঝাচ্ছে। তারিখের আগে অন বসে, হ্যাঁ প্লেসের আগে ইন বসে, ইন বসে এইটা জানেন না কেন? স্যার আসলে আমার ভুল হয়েছে আপনার ইয়াতে বলাতে কাকা, আপনার নিয়ে বারবার এটা আর্গুমেন্ট করতেছি যাতে সবাই ঠিক করে নেয়। জি স্যার স্যার হ্যাঁ, হ্যালো স্যার, শতক বা সেঞ্চুরি বা সালের আগেও তো স্যার ইন বসে। আমরা ডেট নিয়ে কথা বলতেছি আর প্লেস নিয়ে কথা বলতেছি। ডেট সবসময় খেয়াল রাখবেন যে তারিখের আগে অন বসে আর প্লেসের আগে ইন বসে, ওকে স্যার। একটু খেয়াল রাখবেন। বেশি একসাথে এইটার উপরে যদি এখন আমরা ডক্টরেট করতে চাই তাহলে আবার আমাদের লাইনের বাইরে চলে যাচ্ছে, সময় নষ্ট হবে। এগুলো আপনি যেটুকু এখানে জানা দরকার সেটুকু আমরা জানি, না জানলে আপনাকে আমি ধরবো, কারণ আরো 10 জন যেন বুঝে নেয়। আচ্ছা, তাহলে যে কথাবার্তা আসে কোথা থেকে? মাঝে মাঝে এই যে ক্লাসে অ্যাটেনশন থাকার কথা, এই যে নয়েজ করি, আপনারা আমাকে জানাবেন, নওশিন জানাবেন এটা। নয়েজটা হ্যাঁ, কোন কে করতেছে এরকম, অথবা আপনার যার চোখে পড়ে সেই আমাকে জানান, আমি রিমুভ করে দেই। আচ্ছা, ওই যে নয়ন হোসেন ওনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ছিল, এখন তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হতে পারে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার করি। তাহলে আপনি পর্তুগিজ বলতেছিলেন। এওস ওইতো ডায়াস ডু মেস ডে agosto do ano de 1920 এবার ইংলিশ বলতে হবে, ইংলিশটা বলেন। আমি একটা পর্তুগিজ ভাষা ট্রাই করব। নয়ন হোসেন, জি স্যার আমি বলবো। জি। on the 8 ডে তো না, days of the month month of August. আগস্ট হবে স্যার, আগস্ট month of হ্যাঁ month of আগস্ট হ্যাঁ of year of the do মানে of the হ্যাঁ of the 19 of the year of the year of 1920 আপনি একটু উইক আছেন, বুঝে গেছি। of the year of 1920 আচ্ছা, এবার বলেন মাসের পর্তুগিজ শব্দ কি? মাস মেস মেস বলার আগে অনেকেই বলে দেয়। স্যার মেজ
স্যার একসাথে সবাই অ্যান্সার দিলে না ক্রাউডি হয়ে যায়, যাকে আমি সে অ্যান্সার দিলে বেটার হয়। আপনি বলার আগে অনেকেই বলে দেয়, কারণ হলো যে আপনি দেরি করতেছেন, তাই আর একজন ধৈর্য হারা হয়ে যাচ্ছে। জি স্যার বলেন এত সোজা জিনিস পারেন। যাকে আমরা নয়ন হোসেন, নয়নই বলি, হ্যাঁ নয়ন। জি স্যার বলেন। তাহলে ইয়ারের পর্তুগিজ ইয়ারের পর্তুগিজ ইয়ানো। স্যার এনো এনো, এ ডাবল এনো, হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে যদি ইয়ার্স বলে ইয়ানোস। এনোস। ওকে, শতক 100, শতক 100, Entonces, সেন্টোস সেন্টো সেন্টোস সেন্টো 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 সেন্টো, আর হান্ড্রেডস সেন্টোস এন্ড এর ইয়াটা কি এন্ড? স্যার ই এন্ড ই নয়ন হোসেন সাউন্ড করি। স্যার জি বলেন। ই ই অফ দা সেন্টো ইজ দিন অফ দা ডু এটা কি আপনার কাছ থেকে, আপনার রুম থেকে আসতেছে নয়ন হোসেন? জি স্যার। তাহলে এদেরকে একটু না করতে পারেন না এখন? স্যার আপনি আমার যে কম্পিউটার একটা ইয়ার ভিতরে বসে আছি, যার কারণে এখানে অনেকেই কম্পিউটার শিখছেন। কোথায় বসে আছেন আপনি? বাসায় না? স্যার না স্যার, কোথায়, বাজারে? মানে আমাদের একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে ওইখানে। তো যেহেতু তাহলে এদের বলেন যে আপনি ক্লাস করতেছেন, এখন আপনি কনভারসেশনে আছেন, কথা যেন না বলেন। আর আপনি এত কথার মধ্যে বসে কিভাবে সব শুনতেছেন? স্যার আমি হেডফোন দিয়ে শুনছি। ঠিক আছে, তাহলে আপনি আপনি একটা মাইক্রোফোন ইউজ করবেন, যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে না, বাট আপনার কথা আসবে। এটা একটা মাইক্রোফোন নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এবার এইভাবেই আমি সবাইকে বুঝাইলাম যে এইভাবে যেন আমরা করি প্রথম দিকে, তাহলে আপনার অনেকটা বুঝের হবে বিষয়টা, ভাল লাগবে, তখন মনে হবে যে না ইজি। হ্যাঁ, যা পর্তুগিজ, ইংলিশ, বাংলা। যাক, তাহলে আমরা এটা দেখলাম যে 8 তারিখ অগস্ট মাসের 1920 সালের একটা তারিখ বলছে। তাহলে একটা তারিখ কেউ শুধু শুধু লেখে না, এটা তো জানেন, কোনো না কোনো একটা রিজন থাকে। কেউ শুধু শুধু লেখে না 8 অগস্ট 1920। অবশ্যই এই তারিখে কিছু না কিছু ঘটছে, কোন একটা ঘটনা। আমরা সেই ঘটনার নামটা বের করতে চাই, এই তারিখে কি ঘটছে। এরপর বলতেছে নেস্তা ইগ্রেজা। নেস্তা ইগ্রেজা, নেস্তা মানে ইন দিস, বানানটা NESTA, নেস্তা। নেস্তা ইগ্রেজা, নেস্তা মানে ইন দিস, তার মানে এই তারিখে এই ইগ্রেজায়, এই তারিখে ইন দিস চার্চ। তারপর বলছে ম্যাট্রিস ডি এস থিয়াগো, এইটা টি, সির মতো মনে হয়, বাট এটা লেটারটা টি, এটা একটু মাথায় রাখতে হবে। টিটা কিভাবে লিখছে? সি হলো এইভাবে গিয়ে এইভাবে লেখে, আর টি হলে এইভাবে এইভাবে দেয়, এইটুকু। অর্থাৎ টি লিখতে গেলে কিন্তু এইভাবেই দেয়, এইটাই টি, তাই না? যেমন এইভাবে দেয় THOMAS, থমাস, টি, হ্যাঁ, এইভাবেই কিন্তু লেখে। আচ্ছা, তাহলে এইরকম ভাবেই গেছে ঘটনাটা, তারপরে এইভাবে গেছে, এইটাও ঠিক। ক্লিয়ার কথাটা? অর্থাৎ এইভাবে দিয়ে ঢেউ দিয়ে এইভাবে এসে এইভাবে রাখলে তো টি হইতো, তো মোচরটা সে কি করছে, একটু পন্ডিতি করে এইরকম দিচ্ছে, এটা ঠিক মনে হচ্ছে সি না, কারণ সি হলে এই দিক থেকে এইভাবে ঘুরতো,
পার্থক্যটা কোথায় দেখছেন? সি হইলে এইটুকু থাকতো না, এইখান থেকে সে এইভাবে গিয়ে তারপর, তার মানে নিচের টুকু সির সাথে মিল আছে, বাট উপরের টুকু সির সাথে মিল নাই। এই দিক দিয়ে যেহেতু টান, এইভাবে না বললে নিচের দিকে সি মনে হচ্ছে, বাট উপরে এই দিক থেকে টান আসাতে এটা টি। সি হইলে এইভাবেই লিখবে, ক্যাপিটাল লেটার সি। এই টিটা মাথায় রাখেন, চেহারাটা একটু, এই পেজটা নিবেন, এটা যে টি মাথায় রেখেন, টি লেটারটা বোঝার জন্য। অন্য কোনো কাজ নেই আমাদের এখানে, কারণ এটা এই চার্চের স্থানের কথা বলতেছে বা চার্চের নামের কথা বলতেছে। ম্যাট্রিস ডি এস থিয়াগো ডি ইনাউমা, থিয়াগো ডি ইনাউমা, এইচ এর সাউন্ড বাদ দিলে ইনাউমা। ওকে, যাক আমরা যেটা ছিলাম যে এই তারিখে এই প্লেসে এই চার্চে, তার মানে এখনো কারণ বলার একটা সম্ভাবনা আসছে। এই তারিখে নিবন্ধন এসে বলতে পারতো, না বলে বলতেছে একটা তারিখ এবং প্লেস, তারপর বলতেছে সোলেমেন্তে ব্যাপটিজম, ব্যাপটাইজ সংগঠিত হয়েছে, নামকরণের অনুষ্ঠান সম্পাদন হচ্ছে এই তারিখে এই চার্চে, ব্যাপটিজেই সংগঠিত হয়েছে, ব্যাপটিজাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দা ইনোসেন্তে, দা ও মানে দা, ইনোসেন্ট নিষ্পাপ শিশু, টু দা শিশু, শিশুর প্রতি, যার নাম জার্মেলিন্ডো, যার নাম, তার মানে এই তারিখে, বাংলা এখন করতে পারতেছি, এই তারিখে এই চার্চে ব্যাপটাইজ সংগঠিত হয়েছে, নামকরণ অনুষ্ঠান হয়েছে, কার প্রতি? টু নিষ্পাপ জার্মেলিন্ডোর প্রতি। তাহলে আমরা এখন কিন্তু অনেকগুলো উত্তর পাই। আমরা যদি বলি যে কি ঘটনার কথা বলতেছে, আমি বলতে পারবো নিবন্ধনের কথা বলতেছে, নিবন্ধনমূলক ঘটনাটা। কার নিবন্ধন নিতেছে? জার্মেলিন্ডো। জার্মেলিন্ডো শিশু না প্রাপ্তবয়স্ক? বলতে পারবো শিশু। বলতে পারবো চার্চের সম্পর্কে কি বলেছে বা চার্চের নাম কি, বলতে পারবো ম্যাট্রিস ডি এস থিয়াগো ডি ইনাহোমা। যদি জিজ্ঞেস করি এই ব্যাপটিজমটা কয় তারিখে হয়েছে, আমরা তারিখে বলতে পারবো 8 অগাস্ট 1920। তাহলে খুব কঠিন না বিষয়টা, একটু যদি খেয়াল করি। আর যারা একদম খেয়াল করতে পারবো না তারা খেয়াল রাখবেন আমার কথাটা। এখন স্যার থিয়াগোর আগে একটা বর্ণ আছে না, লেটার, ওইটা এল নাকি এস? এস এস, এটা এস। দুইবার বলে দিলাম এস। এল হবে কেন? আপনার কি ক্যাপিটাল লেটার স্মল লেটার একদম দেখেন না? কাটছি স্যার, কেউ দেখেন না? কিভাবে দেখতেছে? স্যার ওইটা স্যার ওইটা 4-5 দিন চলে গেল, এখন আপনি এস না এল বলতেছেন। এলটা কেমন? এল তো এইরকম, তাহলে এলটা লিখতে হবে এইরকম নাকি? এটা তো এই পাশে আসেনি, আসছে এইভাবে আসছে, আসে। এই পার্থক্যগুলো যদি ধরতে না পারেন তাহলে আপনার আলো নাই মাথায়, আর আলো না থাকলে চোখ দেখতে পারেন, বুঝছেন? আর আলো আনতে হলে দেখতে হবে, শিখতে হবে, যাচাই বাছাই করে শিখে নিতে হবে লেটারটাকে। তাহলে এই লেটারটা কি? ক্যাপিটাল লেটার এল, তাই না? এখন এই লেটারটা কি বলেন? এল। এল না, এটা এস। কারণ কি? কারণ এল এর বেলায় দেখেন এটা স্বাভাবিকভাবে চলে গেছে, কোথায় কোনো স্টপিস দেয়নি। এটা দিছে কোথায় স্টপিস? এটা কি করছে? স্টপিস দিছে না,
এখানে যে থামছে না, তার মানে এইখানে যে থামছে এটার মানে ইয়েস। তার মানে এইটুক কি তাহলে? এইটুক হলো পরের লেটার লেখার জন্য সেই দিকে গেছে, সংযোগ বিচ্ছিন্ন করেনি, কানেকশন এটা স্যার। তাই না? তার মানে এই কানেকশন বাদ দেন, তাহলে কি হয় লেটারটা? এটা কি তাহলে? এস এস। তাহলে আমি যদি এইভাবে ভাবতে না পারি তাহলে তো আমার উকালতি হলো না, জাজমেন্টও ভুল হয়ে যাবে। তাহলে উকালতি ভালো না জানলে এখানে কাজ করা যাবে। উকালতি উকালতি করতে হলে কি করতে হয়? আগে জানতে হয় ভালো করে, প্রত্যেকটা লেটারকে চিনতে হয়। আর এই চিনার জন্যই আপনাদের বলছি যে একটা লেটার চিনতে গেলে আপনি ওইভাবে চিনেন লেটারটা স্মল না ক্যাপিটাল, লেটারটার মার্জিন কি, লেন্থ কি, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টটা মুভমেন্টটা কিভাবে হচ্ছে, সে কিভাবে সাপের গতিটা কিভাবে আঁকা বাঁকা কিভাবে যাচ্ছে, এটা আপনি আগে বোঝেন। তারপরে আরেকটা পয়েন্ট কানেকশন পয়েন্ট, পরের লেটারের সাথে কানেকশন, ফলে কানেকশনের ঘটনা এখানে ঘটছে কিনা এটা বুঝেন। এখানে যমুনা সেতু কোনটা সেটা বের করেন। তাহলে আপনার এই মার্জিন কি, মার্জিন কত প্রকার, কি কি সেটা শিখতে বলছি। তারপর লাইনগুলোর নাম শিখতে বলছি। তারপর আপনার এই যে মিডল মার্জিন, ডাউন মার্জিন, ফুল মার্জিন, এই মার্জিন ওয়াইজ ক্যাপিটাল লেটার গুলো লিখতে বলছি, স্মল লেটার গুলো সব লিখতে বলছি। বলছি না আপনাদের? এটা যে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপ মার্জিন লেটার কি কি? আপ মার্জিন লেটার স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে। ক্যাপিটাল লেটার আপ মার্জিন লেটার ম্যাক্সিমাম, বাট স্মল লেটার আপ মার্জিনে কয়টা বলেন তো? এনিওয়ান? স্যার প্রশ্নটা একটু যদি আবার করতেন স্যার, শুনি না আর কি, নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার। লেটারে প্রবলেম ছিল, এটা উত্তর হলো না। না স্যার, প্রশ্ন না করলে অবশ্য উত্তর দিতে পারবো স্যার, আমার এই নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, এই জন্য প্রশ্নটা আবার করতে বললাম। হ্যাঁ, তাহলে এতক্ষণ কি বললাম আমি? বললাম যে মার্জিন ওয়াইজ, মার্জিন কয়টা? চারটা, মিডল মার্জিন, আপ মার্জিন, ডাউন মার্জিন, ফুল মার্জিন। বলছিলাম আপনার মার্জিন ওয়াইজ লেটার গুলো লিখতে। তাহলে মার্জিন ওয়াইজ যদি কি কি লেটার হয়, আপে কি কি, ডাউনে কি কি, মিডলে কি কি, ফুল, এইটা আলাদা করে লিখতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। তাহলে আপনি যদি আপ মার্জিন লেটার গুলো কে কে যদি বের করতে চান তাহলে আপনি কি করবেন? প্রথমে ক্যাপিটাল লেটার গুলো দেখবেন। ক্যাপিটাল লেটার যে ম্যাক্সিমামই যেহেতু আপ মার্জিনে, তাহলে পাইলেন ক্যাপিটাল লেটার ম্যাক্সিমাম আপ মার্জিন, লিখে দিলেন আপ মার্জিনে। আর দুই তিনটা যেগুলো আছে ফুল মার্জিন, সেটা ফুল মার্জিনে শেখা শেষ। এবার আসেন স্মল লেটার। স্মল লেটারে আপ মার্জিন লেটার কয়টা? প্রশ্ন ছিল এটা। 5টা। 6টা স্যার। 6টা। একজন বললেন 5টা, একজন বললেন 6টা। তাহলে কেমন হলো? 6টা হবে। 6টা স্যার। 6টা। তো 6টা। এইটা মনে বলে দিছিলাম না? জি স্যার বলছি। তো ফুল মার্জিনও হয়, আপ মার্জিনও হয়। স্যার 6টা। জি না, এফ ফুল মার্জিনে হয় কথা সত্য, এফ আপ মার্জিনে শিখবো এটা ভুল কথা। বলছিলাম এফ আপ মার্জিনে কখনো যেন না শিখি, এটা আপনি শিখবেন। এই এফ লেটারটা স্মল লেটার এফ, ফুল মার্জিন, স্মল লেটার আবার খেল, স্মল লেটার এফ ডাউন মার্জিন অথবা ফুল মার্জিনের হয়। তাহলে আপ মার্জিনে তো এফ এর কথা আসে না। তাহলে আপনার আপ মার্জিনের লেটার কয়টা আছে? 4টা। 6টা। 6টা। কি কি বলেন? বি ডি স্যার বি ডি এইচ কে এল টি। রাইট, 6টা। এগুলোকে লিখতে বলছিলাম, শিখতে বলছিলাম। এইভাবে যে মার্জিন ওয়াইজ আলাদা করেন, ক্যাপিটাল গুলো, স্মল গুলো।
তাহলে এখানে এই যে বোঝা গেল BDH KLT, মাথায় আপনি দ্রুত বলতে পারেন। তাহলে যে লেটার গুলো আপে উঠছে সেই লেটার গুলো এই 6টার যে কোনো একটা হবে, আপনি বুঝতে পারবেন। 6টার যে কোনো একটা হওয়া মানে কি, এবার 6টার নিয়ে যদি আবার গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন কোনটা আপনি প্রবলেমে আছেন, তার উত্তর কি। তাহলে এই 6টা লেটারকে নিয়ে আবার থিসিস করতে হবে। যেমন আমরা একটু আগে দেখলাম এল এবং এস, ক্যাপিটাল লেটার, আপ মার্জিন লেটার দুইটাই। তাহলে আপ মার্জিন লেটার গুলোকে যদি আপনি একসাথে লেখেন, এ থেকে জেড, ক্যাপিটাল লেটার গুলো যদি আবার রিপিট করছি, ক্যাপিটাল লেটার এবং আপ মার্জিন সব লেটার গুলোকে যদি আপনি একসাথে রাখেন এবং যদি থিসিস করেন, একটু গবেষণা করেন, একটু মারামারি লাগাই দেন এবং মারামারি ছুটান, আপনি ভাবতেছেন এটা এস, এটাও এস, না একটা এল একটা এস, তাহলে কোনটা কেমনে কি বুঝে নেন যদি, তাহলে বোঝা হয়ে যায়। এরকম যে কোনো সাইট, স্মল ক্যাপিটাল, যে কোনো মার্জিনের লেটার গুলোকে একত্রে রাইখা তারপরে তার মধ্যে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এই এল আর এস এর ব্যবধানটা আপনি বুঝতেন। তাহলে বলে দিলে যদি না করেন, পথ দেখাই দেবো হাইটে যাবেন, ফার্স্ট হয়ে যাবেন, পথ দেখাই দেবো হাঁটবেন না, তাহলে কি হবে? আপনার তখন হাত ধরে ধরে হাঁটাই অভ্যাস, এই অবস্থায় তো না আপনি। তো যাক, টিটা আমি একটু ব্যতিক্রম, এই টিটা কোথাও পাবেন না খাতা কলমে, তাই আমি দেখাই দিলাম। এই লেটারটা টি ইউজ হয়, টি নরমালি ইউজ হয় এরকম লেখার টি অথবা এইরকম লেখার টি, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা টি দেখলাম এরকম করে, এটা হচ্ছে সি যেন নাম আছে, এটা হচ্ছে সি, কারণ লেটারটা কি, পরেরটা এইচ, এইচ এর আগে সিও হইতে পারে, টিও হইতে পারে। সি হইলে চ, টি হইলে থ, আর নইলে চ সাউন্ড। ওকে, তাহলে আমরা এখন এটুক পরে বুঝলাম একটা তারিখের পর একটা প্লেস, চার্চের নাম বলছে, তারপরে বলতেছে ঘটনাটা কি ঘটছে। তাহলে এখন ঘটনাটা কি করছে বলছে, কি বলছে এখানে শব্দটা বলেন তো, কি করছে? ব্যাপটিজম, তাহলে এখন আমরা বুঝে গেছি এটা ব্যাপটিজমের তারিখ, নামকরণের তারিখ, নামকরণের জায়গা, এবং কার নামকরণ হলো? নিষ্পাপ শিশু জার্মেলিন্ডো। আচ্ছা, এখন এই যে ব্যাপটিজ, এই যে শব্দটা, এই শব্দটা পাল্টায় দেন, ইভেন্ট তো আরো আছে না? ব্যাপটিজম আছে, ম্যারিজ আছে, ব্যারিয়াল আছে। ব্যারিয়ালের একটা শব্দ এখানে বসান, দাফনের একটা শব্দ বসান ব্যাপটিজ এর জায়গায় বসান। কথা বুঝতে পারতেছেন না? ব্যাপটিজ এই শব্দের এখানে সিপলতাও, সেপালতাও। ওকে, সেপালতাও, সেপালতাও মানে কি জানেন তো? স্যার সমাধি। সমাধি। ওকে, তাহলে সেপালতাও বসায় এখন আমারে বাংলা বলে দেন তো। সেপালতার শব্দ বসান, বসায় এখন একটু বাংলা বলেন আমাকে। কে বলতে পারবেন? এই তারিখে, এই জায়গায়, এই চার্চে সমাহিত করা, দাফন সম্পন্ন হচ্ছে একটা শিশু যার নাম জার্মেলিন। তাহলে এটা ইভেন্ট টাইপ হয়ে যায় ব্যারিয়াল, এই তারিখটা হয়ে যায় ইভেন্ট ডেট, আর প্রাইমারি পার্সনের নাম হয় জার্মেলিন্ডো, যে মারা গেছে, নিষ্পাপ শিশু মারা গেছে। তাহলে আমরা এই ফরম্যাটে যদি কেউ লেখে, যে কিছু লেখা টাইপ, কিছু লেখা হাতের, হ্যান্ড রিটেন,
সবাই তো আর একই সিস্টেমে লিখবে না, অন্য ফরম্যাটও থাকতে পারে, আবার সব হাতের লেখাও থাকতে পারে। আমি কি টাচ করছি বুঝতেছেন? এবার এইটা আমরা বুঝে নিলাম। এই কাজটা যদি আপনার করে তাহলে পরেরটাও তারপরে রেকর্ড, যত রেকর্ড পাবেন সব একই ধাঁচে সাজানো থাকবে এবং সব জায়গায় ব্যাপটিজেই থাকবে। ইভেন্ট টাইপ একটা হবে, রেকর্ড টাইপ একটা, এবং তথ্যগুলো যেভাবে সাজানো আছে, প্রথমে ইভেন্ট ডেট, পরে এই যে ইনোসেন্টে আর নাসিডোর মাঝখানে পাবেন অলওয়েজ প্রাইমারি নেম, এই যে ফিলো লেজিটিমো ডি, অর্থাৎ ফিলো ডি লেজিটিমেট সান অফ, তারপরে পাবেন বাবা, তারপরে পাবেন মা। আপনার যা তথ্য হয়ে গেছে, প্লাস ফিলো থেকে জেন্ডার নিবেন, জেন্ডার ফিলো মানে সান, তাহলে জেন্ডার কি হবে? মেল, লিখতে হবে মেল। তাহলে আপনি কতগুলো তথ্য পাচ্ছেন? রেকর্ড টাইপ চার্জ, ইভেন্ট টাইপ ব্যাপটিজম, আর ইভেন্ট ডেট মানে ব্যাপটিজম ডেট 8 অগাস্ট 1920। 3টা উত্তর হয়ে গেছে। এরপর আপনার দরকার ছিল প্রাইমারি পার্সনের নাম, সেটা আমরা পেয়ে গেছি যে টু দা ইংলিশ পাব, তার মানে ব্যাপটাইজের পরেই অথবা ফিলোডির আগে, এই যে ফিলোডি মানে কি? সান অফ। তাহলে সানটাকে এর আগের যে নাম, এর আগে এই লাইনের নাম নাই, এই লাইনের নাম নাই, এই লাইনের নাম নাই, এই যে পেছি নাম, তার মানে জার্মেলিন। ফিলোর আগে হলো ফিলোর নাম, এইটা হলো ফিলোর নাম। একটু দূরে লিখছে কারণ বাচ্চার নাম লিখে বাচ্চার বার্থ ডেট দিছে, দেখেন নাসিডো বাচ্চার নাম লিখছে বাচ্চার বার্থ ডেট, এই যে ডেটটা বার্থ ডেট। তারপরে বলছে সে লেজিটিমেট সান কার, সেটা লিখছে। এখন এইটা বার্থ ডেটটা না লিখা ফিলো এইখানে লিখতে পারতো ফিলো। আর একটা রাইটার অবশ্যই আমরা এরকমও পাইতে পারি যে বাচ্চার নাম লিখেই লিখলো ফিলো ডি, এটা এই লাইনটা, মানে এইখান থেকে এইটুকু এইখানে লিখলো, তাহলে কি তো জার্মেলিন্ডো ফিলো লেজিটিমো ডি, তারপর বাবা মা, তাহলে ফিলোর আগেই পাওয়া গেল বাচ্চা। তাহলে একটা রাইটার লিখছে মানুষ বাচ্চাটার নাম, তারপর দিচ্ছে তার জন্ম তারিখ, তারপরে দিচ্ছে তার জেন্ডার, এবং তারপর দিচ্ছে তার বাবা মা। এটা এই রাইটারের বৈশিষ্ট্য। আরেকটা রাইটার এই সিরিজ করা শেষ, আপনার আরেকটা সিরিজ দিল, সেই সিরিজ আবার এইভাবে ডকুমেন্ট গুলো নাও সাজাইতে পারে, তথ্য সাজাইতে পারে। জার্মেলিন্ডোর পরেই ফিলো লেজিটিমো ডি, তার মানে লেজিটিমেট সান অফ, তাহলে বাবা মার নাম দিল, বাবা মার নাম দিয়ে পরে দিল নাসিডো ডেট কবে, জন্ম তারিখ কবে, পারে না? পারে। তাহলে যদি ওইরকম রাইটার পান, তাহলে সেই রাইটার আবার তার প্রত্যেকটা লেখা আবার সেম ভাবে লিখে। আমি অলওয়েজ এই জিনিসটা বুঝাতে চাইতেছি যে আপনি যখন একটা রেজিস্টার বই খুলবেন, দেয়া হবে, সেটার ইভেন্ট টাইপ যদি বার্থ হয় তাহলে সবই বার্থ, ব্যাপটিজম। যদি ব্যারিয়াল হয় সবই ব্যারিয়াল। আর হাতের লেখা রাইটার সেম রাইটার, পর্যায়ক্রমে নিচের দিকে, এবং তথ্যগুলো সাজানো হবে সেম ওয়েতে। তাহলে আপনার কাজ কি? কাজের সময় প্রথম ঘটনাটা কিভাবে লিখছে, হাতের লেখা, ইভেন্ট টাইপ, রেকর্ড টাইপ, এগুলো শুধু বুঝলাম, পরের গুলো ক্লিয়ার। বলেন, কেউ কিছু বলতে চাইলে? স্যার এই টাইপের আরো দুই একটা এক্সাম্পল দেখালে ভালো হতো। এই যে আমি বলতেছি তো, একটা ইমেজকে তো আমি বিভিন্ন ভাবে সাজায় কথা বলতেছি। এই ইমেজটাকে দেখে বলতেছি ব্যাপটিজম, আবার এখানে সেপুলটা বসাইলেন, ইভেন্ট টাইপ পাল্টাই গেছে। তারপর ঘটনা, এখানে বাচ্চার নামের পরে দিচ্ছে তার বার্থডে, আমরা বাচ্চার নামের পরে তার বাবা মার নাম দিতে চাই। আরেকটা রাইটার এরকমও করতে পারে লেখায়। তাহলে আমরা এই লেখাগুলো আপনাদেরকে দিব, বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিব আপনাকে। আপনি একটা পয়রা বুঝবেন, বোঝার সাথে সাথে এটাও বুঝবেন, আমাকে যদি এই ফাইলের সব সিরিজগুলো দিত, সিরিয়াল সব পেজগুলো দিত, তাহলে আমি একটা যেটা বুঝছি বাকি সবই একই ধরনের, একই ইভেন্ট। এটা আপনি বুঝলেন কিনা এটা কনফার্ম করেন।
বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝেছি। তাহলে কাজটা ইজি হয়েছে না? পরীক্ষার সময় আপনার একটাই বুঝে পরীক্ষা দিতে হচ্ছে, আর ইমেজ পাচ্ছেন না একটা ইমেজ। কাজের বেলায় আপনার ইজি, মানে একটা ডকুমেন্ট বোঝা মানে আপনি ওই ফাইলের সব বোঝা, এটাই বুঝাতে চাইছি। তাহলে কষ্ট করে শুধু একটা বুঝতে হবে ভালো করে। তাহলে এবার স্যার হ্যালো বোঝেন না কোনটা বলেন এখানে? স্যার, বার্থডে কি মান্থ ছাড়াও থাকবে? বুঝি নাই। বাট ডেটে যেমন এখানে মান্থ নেই, শুধু ডেট দেওয়া আর ইয়ার দেওয়া। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো হলো বোকার মতো লাগে। কেন? কারণ হলো যে একটা তারিখ বার্থডে নাসিডোর পরে লিখছে নেস্তা ফ্রিগুয়েজা, মানে কি ইন দিস প্যারিশ, প্যারিসের নামটা এখানে দেয়নি। তারপরে নাসিডোর পরে তাহলে প্যারিসের নাম দিল, এরপরে দিল তারিখ। তাহলে এই তারিখটা কিসের তারিখ? নাসিডো ডেট। ওকে, নাসিডো ডেটের মধ্যে ডে মান্থ ইয়ার থাকবে, এটি স্বাভাবিক। এখানে মাসটা দেওয়া নেই, আমি দিব না। আবার আরেকজনের বেলায় মাস ঠিকই দিয়ে দিছে, মাসটা বলতে পারছে, সে লিখে দিছে। জন্ম তারিখই তো অনেকে বলতে পারে না, ভাই আপনার জন্ম তারিখ কবে, অনেকে তো জানি না জন্ম তারিখ। ডে কত, মাস কত, বছর কত বলতেই পারে, কোন সালে জন্ম হয়েছে তাও বলতে পারে। বলতে না পারলে তো সে যে রাইটার, সে কোত্থেকে লিখবে? সেটা পায় নাই তথ্যটা, সে বলতে পারে না, এই জন্য খালি। পরের রেকর্ডে গিয়ে বলতে পারলে সেটা পাবো আমরা, পাইলে দিব, না পাইলে দিব না। এখন আমরা কি দিব? এখন আমরা দিব 26, মানে কি 26, 26, তারপর স্ল্যাশ, মাসের নাম নাই, মাসের নাম নাই, এটা আরেকটা স্ল্যাশ। সবজি রান্না হবে, সবজি কি আছে? তাহলে আলু আর মাসের নাম নাই, স্ল্যাশ আরেকটা দিয়ে বুঝাই দিব মাসের ঘরটা খালি। ইয়ার কত আছে বলেন? 1916 1916, শেষ। বার্থডে এটা লিখে দিব। যদি এই ডেটটা কিভাবে লিখবেন? ইভেন্ট ডেটটা কি লিখবেন বলেন? 8, তারপর একটা দাগ দিব, দাগ দিলে ও AGO 1920। ঠিক আছে, তো তাই না? তাহলে আপনি ইভেন্ট টাইপ কি লিখবেন? চার্চ। ইভেন্ট টাইপ চার্চ। ইভেন্ট টাইপ কি লিখবেন? ব্যাপটিজম। ব্যাপটিজম। চার্চ কেমনে বুঝছেন? ইগ্রেজা দেখে। ইগ্রেজা, ফ্রিগুয়েজিয়া, ব্যাপটিজেই। ব্যাপটিজেই কথাটা দেখে বোঝা যায় ব্যাপটিজম। ইগ্রেজা, ফ্রিগুয়েজিয়া আর হলো ব্যাপটিজেই, অর্থাৎ ব্যাপটিজেই, ব্যাপটিজাডো, ব্যাপটিসাডো, এই শব্দগুলো হ্যাঁ চার্চেই ব্যবহার করা হয়, চার্চ থেকে। অর্থাৎ ব্যাপটিজেই পেয়ে গেছেন, আর কিছু না পেলেও চল, তারপরে আমরা ইগ্রেজা, ফ্রিগুয়েজিয়া পাইছি, তাই এটা ইভেন্ট টাইপ, রেকর্ড টাইপ চার্চ। এবার ইভেন্ট টাইপ ব্যাপটিজম কেমনে বুঝছেন? নাসিলো ছিল, ব্যাপটিজা লেখা ছিল, ব্যাপটিজা লেখা ছিল, প্লাস শিশু, নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করেছে। ব্যাপটিজম বুঝছি এই কারণেই যে পর্তুগিজ শব্দ ব্যাপটিজেই ছিল, এবং একটা তারিখের পরে যে কোন তারিখে ব্যাপটিজম, একটা তারিখ, এবং এই তারিখে ব্যাপটিজম ঘটতেছে একটা শিশু, এটা বলতেছে, তাই আমরা বুঝছি এটা ব্যাপটিজম। এবং এই শিশুটার জন্ম তারিখে দেওয়া আছে। এই তথ্য
একটা তারিখ ছিল, তারিখের পরে বলা হচ্ছে মানে একটা ব্যাপটিজম তারিখ আছে এবং একটা জন্ম তারিখ আছে এবং এই যার ব্যাপটাইজ হচ্ছে তার নাম আছে। এই সবকিছু মিলে আমি বুঝছি যে এটা ব্যাপটিজম ইভেন্ট, তাই না? এখানে তো বরকনের নাম পাইনি, এখানে মৃত্যু বা ডেট এই জাতীয় কোনো কিছু পাইনি, বা মৃত্যু হয়েছে এরকম কোনো সন্ধান মেলে নাই এই ঘটনায়। এবং এই পরবর্তী ঘটনাগুলো সেমই হবে, কারণ এটা ব্যাপটিজম রেজিস্টার বই। ব্যাপটিজম রেজিস্টার বইয়ের মধ্যে যত রেকর্ড আছে সব ব্যাপটিজম, এইটাও আমি বুঝে গেছি। আমাকে যে ফাইলটা দেওয়া হয়েছে সেই ফাইলটাতে প্রথম ডাটা দ্বিতীয় ডাটা আমি যদি যে রেকর্ড পাইছি, এখন আমি একটু বুঝে গেলাম শুধু এই রেকর্ডটাই ব্যাপটিজম না, এই শুধু এই রেকর্ডটাই চার্জ রেকর্ড না, আমার এই ফাইলে যত রেকর্ড আছে, যতগুলো পেজ আছে, সবগুলোতেই ইভেন্টটাই ব্যাপটিজম হবে, রেকর্ডটাই চার্জ হবে। এটা আমি বুঝছি। এবং রাইটারের যে লেখা, এই রাইটারকে যদি একবার আমি বুঝে যাই তার হাতে লেখাগুলো কোন লেটার কিভাবে লেখে, তাহলে আমি এই রাইটারের লেখা সবই ধরতে পারি। ক্লিয়ার না কথাগুলো? জি স্যার। এবার ইভেন্ট ডেট, ইভেন্ট ডেট 8 আগস্ট 1920 লিখছে। ইভেন্ট ডেটের মধ্যে ব্যাপটিজম ডেট লিখলো কেন? স্যার ওই দিন নামকরণ করা হয়েছে। প্রশ্ন আবার বলি, ইভেন্ট ডেটের যে তারিখটা লেখা হয়েছে ব্যাপটিজম তারিখ কেন? ওই দিনেই ব্যাপটিজম করা হয়েছে তাকে, এই কারণে স্যার ওই দিনই আর কি তার চার্চে নামকরণ করা হয়েছে ওই ডেটে। তাহলে ব্যাপটিজম ডেটটা এখানে আসলো কেন? ইভেন্ট ডেটটা, ইভেন্ট ডেটের ঘরে ব্যাপটিজম ডেট আসলো কেন? ব্যাপটিজমের ঘরে ব্যাপটিজমের ডেট যেত, কিন্তু ইভেন্ট ডেটের ঘরে ব্যাপটিজমের ডেট দিলাম কেন? ইভেন্ট ডেট মানে কোনো ডেট নাই। স্যার ইভেন্ট ডেট তো ব্যাপটিজম ডেট স্যার। ইভেন্টই তো হচ্ছে ব্যাপটিজম। স্যার ইভেন্ট ডেটের ব্যাপটিজম ডেট একই ডেট। এই যে এবার উত্তরটা সঠিক হয়েছে যে আমার ইভেন্টটাই তো ব্যাপটিজম, আমার ঘটনাটাই তো ব্যাপটিজম হয়। জি স্যার। জি স্যার। তাহলে ইভেন্ট ঘটনার তারিখ কি হবে? ব্যাপটিজম তারিখ কি হবে? জি স্যার। এই উত্তরটা সঠিক, যে আমার ইভেন্টের নামই হলো ব্যাপটিজম, তাই ইভেন্ট ডেটে ব্যাপটিজমের ডেটটাই আমি দিব। জি স্যার। তাই না বিষয়তে? ওকে, হয়ে গেল। তাহলে এখন নেম, গিভেন নেম আছে জার্মেলিন নেম, এটা কি নেম বলেন তো? গিভেন নেম। গিভেন নেম জার্মেলিন্ডো। কার নাম? স্যার শিশুটার নাম। শিশুটার নাম স্যার। প্রাইমারি নেম। প্রাইমারি নেম, তাই না? প্রাইমারি বা প্রিন্সিপাল নেম, এই নামটাকে বলতে পারি আমরা প্রাইমারি নেম। প্রাইমারি নেম যাকে নিয়ে আলোচনা, জি স্যার, যার নিবন্ধন হচ্ছে, যার ব্যাপটিজম হচ্ছে এবং যার বাকি তথ্য তার, এই জার্মেলিন্ডোর তথ্যই বাকি। তাহলে এটা প্রাইমারি নেম বলতে পারি, এটাকে প্রিন্সিপাল নাম বলতে পারি, এবং এটা ঘটনার নায়কের নাম বলতে পারি নাকি? প্রোটাগনিস্ট। সরি, প্রোটাগনিস্ট বুঝি নাই। আপনি ঘটনার নায়ক বললেন তো তাই বললাম প্রোটাগনিস্ট। ও, এই শব্দটা আমার একটু শেখাতে হবে, এটা ভালো করে একটা বানান টান করে দেন। জি স্যার। জি, মেসেঞ্জারে দিয়ে দিব। মেসেঞ্জারে দিয়ে দিবেন নাকি বলবো? তাহলে আমি এক ক্লাস শিখবো, এটা তো হয় না, সবাই তো শিখতে হবে। সবাই শিখতে চায়। তাহলে শব্দটা এই জিনিসে দেন স্যার, জুম চ্যাটে চ্যাটে দেন। GONIST প্রোটাগনিস্ট। জি, এই চ্যাটে দেন, এভরিওয়ান দিয়ে দেন। কি করবে স্যার এখন? চ্যাটে লিখে দেন, দিছেন? প্রোটাগনিস্ট এর অর্থ কি? মূল, এর অর্থ নায়ক স্যার। নায়ক, লিডিং ক্যারেক্টার। আচ্ছা, এইখানে এই নায়কের নাম কি? বিজয় দেবনাথ। বিজয় দেবনাথ কি লিখছেন এটা? এইটার পরে এই ইউজি দিছেন কেন?
AGO হবে। পর্তুগিজ ভাষা দিতে বলছিলাম না, বিজয় দেবনাথ, আপনি তো বিজয় আসলো না। ইংলিশে লিখছিলাম, ওই যে উনি বলছিল ইভেন্ট ডেটটা। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই শব্দটা যদি সবাই অর্থ দেখতে চান, আমরা এটা পারি তো না? নেট তো আছে আমাদের সব, গুগল ট্রান্সলেটর আছে। প্রধান চরিত্র এটার। হ্যাঁ, আচ্ছা, দেখি আমরা মানে সিস্টেমটা দেখতে চাচ্ছি যে কিভাবে পারা যায়। না পারলেও একটা শব্দ বললো আমি একটু দেখে নেই। না, বেঙ্গলিতে বলছে না, প্রধান চরিত্র দেখছি, অনেক কিছু পাওয়া যায়, প্রধান অভিনেতা, প্রধান যোদ্ধা। তাহলে এই যে যে জিনিসটা কিভাবে করলাম, ইংলিশ দিয়ে ইংলিশটা লিখলাম, দেন বেঙ্গলি দেখলাম। পর্তুগিজ দেখতে চাইলে পর্তুগিজে দেখা যাবে নাকি? যায় না? প্রোটাগনিস্তা, দেখেন মিল দেখছেন পর্তুগিজ আর ইংলিশ শব্দ। তাহলে যে প্রোটাগনিস্ট পারে, সে যদি এখানে প্রোটাগনিস্তা থাকতো, সেও আইডিয়া করে ফেলতে পারতো যে এটা কি বলতে চাচ্ছে। তাহলে আমার উদ্দেশ্য যেদিকেই থাক, ঘুরে ফিরে আমার টাস্কের মধ্যেই চলে আসে, যেটা আমাদের কাজে লাগে কিভাবে। তাহলে এই যদি হয় বিষয়, তাহলে আপনি যে ইমেজটা করতেছেন, একটা শব্দ আপনি নাও পারতে পারেন নাকি? এই যে ইনোসেন্টে, এই ইনোসেন্টে শব্দটা অর্থ জানেন না, পর্তুগিজ শব্দ, এটা কি লেখা। যদি ইংলিশটা জানতেন, ইনোসেন্ট, নিষ্পাপ শিশু, তাহলে আপনার তো হয়েই যেত, আপনার সার্চ করা লাগতো না। আর আপনি যদি না জানতেন ইংলিশ শব্দ, এটাকে লেখেন, পর্তুগিজ ক্লিক করেন, এরপর এখানে লেখেন। ইনোসেন্টে কি আসলো? ইনোসেন্ট, বাংলাদেশ, নিষ্পাপ শিশু, পাওয়া যায় না? এইভাবে আমরা গুগলের জন্য সহায়তা নিই, কারণ আমরা যে শব্দ শিখতেছি, সব শব্দই শিখতেছি না, প্রয়োজনীয় শব্দ যেগুলো ব্যবহার করতেছে। একটা রাইটার হয়তো অন্য একটা শব্দ লিখতে পারে। অ্যাডোলেসেন্ট কখনো মানে এই ডকুমেন্টগুলোতে মানে বাচ্চা বলতে অনেক সময় অ্যাডোলেসেন্ট বলে না, লিখতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই রাইটারটা এটা লিখতেছে। এখন আরেকটা রাইটার ইনোসেন্ট না লিখে অ্যাডোলেসেন্ট লিখতে পারে। তাহলে আমি যদি একটু সমস্যায় পড়ে যাই, তাহলে এই শব্দটার অর্থটা বের করে নিলেই কিন্তু আমি পারি নাকি? আচ্ছা, আর যদি অলস হন,